প্রথমত ২১ বছর বয়সের ক্ষেত্রে এটাকে ম্যান্ডেটরি করা হয় নাই। আমি যতটুকু দেখলাম আর কি, আমার কাছে এখানে আছে, ওখানে বলা হয়েছে ২১ বছর থেকে প্রার্থী হতে পারবে। এবার যদি কারোর সেক্ষেত্রে কোনো স্পেশাল কোনো স্পেশালাইজেশন থাকে সে যাবে, কিন্তু বাকি যেটা বলা হয়েছে 10% তরুণের কথা, সেটা তরুণ মাত্রই তো ছাত্র না। তো মানে ধরা যাক অনেক দেশে তো প্রাইম মিনিস্টার হয় ৩৫ বছর বয়সে। তো সেক্ষেত্রে দলগুলোকে বলা হয়েছে যেহেতু বাংলাদেশের ডেমোগ্রাফি আপনি যদি এটা দেখেন তাহলে 60% হচ্ছে তরুণ, ফলে এই তরুণদের সাথে তরুণরাই বেশি যুক্ততা বোধ করে। এজন্য যদি 10% বলা হয়েছে যে দলগুলোকে, তাদের মধ্যে প্রচুর তরুণ, ধরা যাক বিএনপির কথাই বলি, বিএনপিতে ছাত্র দল, যুব দল সহ তাদের ইভেন মূল দলের মধ্যেও প্রচুর পরিমাণে তরুণ আছে, যাদেরকে আসলে মানে এই পার্লামেন্টে পাঠানো দরকার। পার্লামেন্টে সবাই যে 50 আপ কিংবা 60 আপ লোক যেতে হবে এমন কোনো কথা নাই। তরুণরা গেলে তরুণদের মধ্যে এখনকার ইন্টারনেটের যুগে তাদের কাছে অনেক বেশি তথ্য থাকে, তাদের কাছে অনেক বেশি বিশ্লেষণ থাকে এবং অনেক বেশি ম্যাচিউরিটি তারা শো করছে। ইভেন 10% করে দিলে তো আবার সেই কোটার প্রশ্নটাই কিন্তু চলে না, আসে। কোটা এটা মানে এটাকে আপনি রিপ্রেজেন্ট, ধরা যাক এটাকে কোটা বলবো কেন, এটা আপনি বলতে পারেন যে এইটুকু জিনিস আপনাকে করতে হবে, এটাকে ঠিক ওইভাবে কোটা হিসেবে দেখার দরকার নাই। কিন্তু একটা ম্যান্ডেট আপনি তরুণদেরকে, যে তরুণদের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা এরকম ফ্যাসিবাদ বা জগদ্দল পাথরের আমরা থেকে মুক্তি পেলাম, তাদেরকে অ্যাকনোলেজ করার একটা ব্যাপার আছে। তো সেই অ্যাকনোলেজ করার জন্য রাজনৈতিক দলগুলোতে যেন দেশ গঠনে, যেমন ভাই বলেছেন যে দেশ গঠন করার এখন সময়, উনি খুবই একমত, এবং দেশ গঠন করার একটা প্রধান জায়গা হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর পক্ষে সেটা সম্ভব হয় এবং তাদের সেই সারা দেশ জুড়ে সেই নেটওয়ার্ক থাকে এবং তরুণরা রাজনৈতিক দলের মধ্যে আসে, রাজনৈতিক সংগঠনে আসে। তো সেই তরুণদেরকে যদি আপনি পার্লামেন্টে না পাঠান বা পার্লামেন্টে পাঠানোর কোনো রাস্তা না থাকে, তখন তারা কিভাবে, মানে আপনি যে আপনার যে আকাঙ্ক্ষা সেটাকে তো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ধরা যাক আমার আকাঙ্ক্ষা আছে, একটা খুব ভালো আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমার হাতে সেই পলিসি তৈরি করার একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কিংবা পলিসি ইমপ্লিমেন্ট করার মতো মানে সেই হাতিয়ার এম্পাওয়ারমেন্ট নাই, তখন সেক্ষেত্রে কি হবে? এই কারণে পার্লামেন্টে যেহেতু আইন প্রণয়ন করা হয় এবং দেশটা কিভাবে চলবে আগামী 5 বছরের জন্য, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় তরুণদের আরও বেশি বেশি আসা উচিত। এবং ভাই তো বলেছেন যে তাদের গত 18 সালে ইলেকশনে তারা 30% তরুণদেরকে অলরেডি মনোনয়ন দিয়েছেন। ফলে আমি তো মনে করি যে এটা মানে অলরেডি সংস্কার কমিশন পিছনে আছে বিএনপির, মানে বিএনপি ইতিমধ্যেই 30% করে ফেলেছে, সংস্কার কমিশন বরং 10%-এ গেছে। এখন বিএনপি এটা চর্চাটা শুরু করেছে 30%। এটা উচিত হচ্ছে এটাকে একটা ম্যান্ডেটরি জায়গায় নিয়ে আসা, যে আমরা তরুণদেরকে সামনে আনবো। ইভেন আমি আপনাকে বলবো যে আমরা কোনো একটা পত্রিকায় দেখলাম জনাব তারেক রহমান, উনি কিন্তু বলেছেন যে ওনার একটা কৌশল এখন আর কি, যে উনি পার্লামেন্টে দলের ইয়াংদের পাঠাতে চান আর দল সামলাতে দিতে চান যারা অভিজ্ঞ তাদেরকে। তো সেই ক্ষেত্রে তো এটা ঠিক আছে, এটা তো কোনো অসুবিধা নাই। মানে সংস্কার কমিশন ফলো করছে, কিন্তু আরেকটু যদি 10%-এর জায়গায় একটু বেশি করতো, 15%-ও হতে পারতো, এটা সেক্ষেত্রে আরো ভালো হতো আমার কাছে মনে হয় আর কি। সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা, একটা নিয়ে বলি আগে, তারা এটা খুব মোটা দাগে ভালো একটা প্রস্তাব করেছে। আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম তার অনেকগুলো এখানে গৃহীত হয়েছে, কিন্তু একটা বড় রকমের ল্যাকিং সেটা আছে, সেটা হচ্ছে কোন পদ্ধতি, যেটা প্রশ্ন আপনি করলেন, কোন পদ্ধতিতে এই সংস্কারগুলো হবে বা সংবিধান সংস্কার হবে সেটার ব্যাপারে এখানে কোনো কিছু খোলাসা করা হয় নাই। এখন এখানে ডক্টর ইউনূস সাহেব উনি গতকালকে যখন এই কমিশন প্রধানরা গেলেন, তখন উনি একটা কথা বলেছেন যে গণ অভ্যুত্থানে একটা চার্টার করা হবে। তো সেই গণ অভ্যুত্থান চার্টারে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর নেওয়া হবে এবং যেটুকু সংস্কার তারা করবেন আর যেটুকু সংস্কার পরে করতে হবে, মানে পরের নির্বাচিত সরকার করতে হবে, তারা কিন্তু কমিট করলেন এই যে চার্টারের মধ্যে যে তাদেরকে এটা করতে হবে। এবং ধরা যাক বিএনপির 31 দফার মধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাব আছে, যদিও আমরা মনে করি যে এই সরকার অনেক 15-16টা সংস্কার করে ফেলছে মানে বিএনপির 31 দফার মধ্যে, ফলে বিএনপিকে হয়তো তার মানে রিভাইজ করতে হবে তার দফাগুলো, সংস্কার প্রস্তাবগুলো। আমাদের দিক থেকে আমরা একটা কথা বলেছি সংবিধানের ব্যাপারে, সেটা হচ্ছে যে সংবিধান বাংলাদেশে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই কমিশনও বলেছে এবং সবাই একমত, ভাইয়ের কথা তো এটা আছে যে ফ্যাসিবাদ যেন রিভাইভ না করে। আমাদের বিবেচনায় বাংলাদেশে ফ্যাসিজমটা একটা স্ট্রাকচারাল বিষয়, এটা কনস্টিটিউশনের মধ্যেই এটার বীজটা আছে যে এটা করা যায়, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায়। তো সেই কারণে, এবং তার মূল কথাটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে একচেটিয়া ক্ষমতা থাকে। এইটা সারতে গেলে আমরা বলছি যে আগামী যে নির্বাচনটা হবে, যেটা ধরা যাক ইউনূস সাহেব বলেছেন 26 জুলাইয়ের মধ্যে, বিএনপি এটা এই বছরের মধ্যে চাচ্ছে, যখনই হোক সেটা আসলে একটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, মানে যেখানে আপনি সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করবেন। কারণ বিদ্যমান সংবিধানের অধীনে গিয়ে সংসদ গঠন করে সেখানে আর সংবিধান সংস্কারটা করা যায় না বা সংবিধান প্রণয়ন করা যায় না। আপনি সর্বোচ্চ তখন সংশোধনী করতে পারেন, হ্যাঁ, কিন্তু সেই সংশোধনীয় পরে আরেকটা সংসদ এসে চাইলে বাতিল করে দিতে পারে। কিন্তু যদি এটাকে একটা শক্ত ফাউন্ডেশন দিতে হয়, তাহলে আপনাকে গণপরিষদ নির্বাচনে যেতে হবে। যে গণপরিষদের নির্বাচনে যারা বিজয়ী হবে, তারা এই যে গণঅভ্যুত্থান চার্টার বলি কিংবা কমিশনের যে প্রস্তাবগুলো বলি, তার উপর ভিত্তি করে গণপরিষদ বিতর্ক করবে এবং সেই বিতর্কের ভিত্তিতে একটা সংবিধান হবে, সেটা গণভোটের মধ্য দিয়ে অনুমোদিত হবে জনগণের কাছ থেকে। তারপর ওই নির্বাচিত গণপরিষদই সংসদে
রূপ নেবে। এটা আমরা আমাদের দিক থেকে বলেছি। আপনি দেখবেন যে অনেক বিশেষজ্ঞ যেমন তোফায়েল আহমেদ, তারপর সাবেক বিচারপতি আব্দুর রহমান সহ অনেকে কিন্তু বলছেন যে হ্যাঁ এইটা রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে বা আইনশাস্ত্রের জায়গা থেকে দেখতে গেলে এটা একটা খুব ভালো প্রস্তাব। আমরা এখন হিস্টোরিক্যালি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এইটা আমাদেরকে করতে হবে। শুধু যদি আপনি এই সংবিধানের অধীনে নির্বাচন দেন, মানে সংসদ নির্বাচন দেন, তাহলে যে ফ্যাসিজম যেটা আমরা চাচ্ছি যে আর ফেরত না আসুক, এটা কোনো নিশ্চয়তা নাই যে ফেরত আসবে না। এটা স্ট্রাকচারালি তো এটা এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে যাচ্ছে। আপনাকে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা সংস্কার করার জন্য এখন একটা গণপরিষদ নির্বাচনে যাওয়া উচিত। এটা আমার জায়গা থেকে আমরা বলেছি, যখন পদ্ধতির প্রশ্নে কথা উঠবে তখন আমরা এটা আরো জোরালোভাবে বলবো।